দর্শক, আজকে আমরা বিষয় ঠিক করেছি বাংলাদেশ ভারত সম্প্রীতির রাজনীতি কোথায়, সেই সম্প্রীতি সেটি নিয়ে আলোচনা করতে চাই। আমাদের অতিথিদের সাথে পরিচয় করিয়ে দিয়ে রয়েছেন জনাব সাইফুল হক, তিনি সাধারণ সম্পাদক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। রয়েছেন জনাব ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, সাধারণ সম্পাদক G9, এবং রয়েছেন জনাব শুভ কিবরিয়া, সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক। তিনজনকে স্বাগত জানাচ্ছি। আমি যখন এই প্রোগ্রাম আমরা শুরু করব তার আগে আমি ভাবলাম যে ভারতীয় গণমাধ্যমে আসলে কি দেখায়, এটা গত কয়েকদিন ধরে আমরা দেখছিলাম। আজকে দেখার আগে, মানে এই প্রোগ্রাম শুরুর আগে আমার কাছে মনে হচ্ছিল যুদ্ধ লেগে গেছে। আমি সত্যি সত্যি কনফিউজড হয়ে গেছিলাম যে আসলেই কি যুদ্ধ লেগে গেছে, ভারত বাংলাদেশের সম্পর্কটা আসলে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। আমি জাস্ট কয়েকটা বিষয় আপনাকে মনে করিয়ে দিই। সেইখানে ওই নিউজগুলোর মধ্যে আমি দেখছিলাম যে ফেনীকে আলাদা করা, চট্টগ্রামকে আলাদা করা, বাংলাদেশের ক্যান্টনমেন্টের কতটা সামর্থ্য আছে, বাংলাদেশের সেনাদের কি পরিমাণ যুদ্ধাস্ত্র আছে, ভারতের সাথে কি কি আছে, মানে কম্প্যারিজনটা চলছে পুরোপুরি। আপনার কাছে শুনবো জনাব ডাক্তার সায়ন্ত। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সঙ্গে দুজন সম্মানিত আলোচক আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। আমি অনুষ্ঠানের শুরুতেই আজকে অভিনন্দন জানাই আমাদের বাংলাদেশের যুবা, যাদের কথা আপনি বললেন, 19 অনূর্ধ্ব যে ক্রিকেট টিম, তারা ভারতকে হারিয়ে এশিয়ার সেরা দল হিসেবে আবির্ভূত হয়েছে। তাদেরকে অভিনন্দন জানাই এবং এটা নিঃসন্দেহে আমাদের আনন্দের টানা দ্বিতীয়বার। আরও অভিনন্দন জানাই সিরিয়ায় যে আসাদ সরকারের পতন, স্বৈরশাসকের পতন হয়েছে এবং সেই স্বৈরশাসকের পতনটা আমাদের জন্য আলোচিত কেন হলো, কারণ বাংলাদেশের সঙ্গে একটা সিমিলারিটি আমরা খুঁজে পেয়েছি অনেকে। যেমন 1971 সনে 53 বছর আগে আসাদের বাবা হাফিজ আল আসাদ তিনি ক্ষমতায় এসেছিলেন। 29 বছর তিনি স্বৈরশাসক হিসেবে রাষ্ট্র ক্ষমতা ধরে রেখেছিলেন। তারপর তার ছেলে দায়িত্ব নেয়, সেই ছেলে শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হলো এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতোই এই 53 বছরের মাথায় এসে বাংলাদেশের শেখ সাহেবের কন্যা যেভাবে পালিয়ে গেলেন, ওইখানে হাফিজ আল আসাদের পুত্র আসাদ সেও কিন্তু একইভাবে পালিয়ে গেল। তো সিরিয়ায় গণতন্ত্র ফিরে আসুক এবং সেখানকার মানুষের যে বিজয়, সেটি নিঃসন্দেহে তাদের জন্য শুভ ফল। দ্বিতীয় স্বাধীনতা এরকম কথা বলছে, ফলে আমরা এক ধরনের সিমিলারিটি খুঁজে পাচ্ছি, তাদের জন্য অভিনন্দন। এখন আসি মূল প্রসঙ্গে, যেটা আপনি বললেন যে যুদ্ধ একটা ভাব, এটা ইন্ডিয়ার কিছু মিডিয়া, বিশেষ করে ওদের ক্লাউন টাইপের কিছু উপস্থাপক, তারা এমনভাবে নেচে নুচে হাত পা নেড়ে যেসব অঙ্গভঙ্গি করে দেখাচ্ছে যে এই চিটাগাংকে কিভাবে আলাদা করে নিবে, ফেনীকে কিভাবে আলাদা করে নিবে, তাদের এই সুন্দরবন তাদের দরকার, এটা দরকার, সব দরকার তাদের। কিন্তু এটা তারা করছে একদিক থেকে, বাংলাদেশকে 16 বছর ধরে আসলে তারা যে একটা তাদের ভিত্তকে বাংলাদেশে ক্ষমতায় বসিয়ে রেখেছিল, তাদের সমস্ত রকম অন্যায্য সুযোগ সুবিধা আদায় করবার জন্য, সেই বৃত্তকে যখন বাংলাদেশের মানুষ ঝেঁটিয়ে বিদায় করেছে, একটা গণহত্যা চালিয়েও বাংলাদেশে টিকতে পারেনি, পালিয়ে গেছে, তাকে যে আশ্রয় দিয়েছে, এই যে ভারতের যে লস, যে তাদের ভিত্তকে এখান থেকে মানুষ বিদায় করে নিল, এটা তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না। সেই মেনে নিতে না পারার কারণে তারা তাদের যে মিডিয়া, সেটা একটা প্রোপাগান্ডা ওয়ারে নেমেছে। এটা বাংলাদেশের বিরুদ্ধে যেন যুদ্ধ ঘোষণা করেছে মিডিয়া, এবং তাদের সব কিছুতে দেখবেন যে বাংলাদেশকে নিয়ে এত রকমভাবে হিউমিলেট করে বা তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলে, আমাদের পতাকার অবমাননা করা, আমাদের হাই কমিশনে আক্রমণ করা, ভাঙচুর চালানো, এসব করছে। আমাদের রোগীরা তাদের দেশে যে যেত সেটা বন্ধ রেখেছে। আমাদের দেশের মানুষ, তারা ওদের দেশের হোটেলে রেস্টুরেন্টে খাওয়া থাকা বন্ধ করেছে। এত কিছুর পরে আবার খুব দ্রুতই দুই জায়গায় দুইটা সিদ্ধান্ত এসছে এরকম, যে অল ত্রিপুরা যে রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল ওনার্স সমিতি যারা, তারা আবার তাদের সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে। আবার কলকাতার একটা হসপিটাল, তারা আবার বাংলাদেশি রোগীদের জন্য বিশেষ ছাড় বরাদ্দ করেছে যদি যায়, যদিও ওই টানাপোড়েন আছে। এখন এই প্রশ্নটা অনেকে করেন আমাদের, যে মনে করেন টকশো করি, কথা বলি, তো আমরা বোধহয় একটু খোঁজ খবর রাখি বা যোগাযোগ আছে, যে আসলে ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা কোন পর্যায়ে গেছে, আসলে যুদ্ধ হবে কিনা। বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার যুদ্ধ হবার কোনো কারণই নেই, আসলে ইন্ডিয়াই করবে না। কারণ এই অঞ্চলে জিওপলিটিক্যালি ইন্ডিয়া একা হয়ে গেছে।
তাদের আশপাশের ছোট দেশগুলো সব তাদের বিরুদ্ধে। পাকিস্তানের তাদের চিরবৈরী, চায়না তাদের চিরবৈরী, মিয়ানমারের সঙ্গে তাদের সম্পর্ক ভালো না। ফলে তারা এই অঞ্চলে যুদ্ধে জড়াবে, বাংলাদেশের পাশে কি অন্যরা দাঁড়াবে না? এক। দুই হলো, বাংলাদেশের মতো একটি ওভার পপুলেটেড মুসলিম কান্ট্রি, তাদেরকে দখল করতে গিয়ে তারা, যদি ধরে নিলাম তারা কেন যুদ্ধে জড়াবে, বাংলাদেশকে দখল নিয়ে দিচ্ছে, যেটা বলছিল নিতে চায়। 18 কোটি মুসলমান বাড়াবে ইন্ডিয়ায়, এটা ইন্ডিয়ার রাজনৈতিক সিদ্ধান্তে তারা এটি করবে না, যে ইন্ডিয়ার জনসংখ্যার মধ্যে তারা 18 কোটি মুসলমান যোগ করে নিল, এটা হবে না। দুই হলো, বাংলাদেশ প্রতিবেশী দেশ হিসেবে এই দেশে তারা যেভাবে ব্যবসা বাণিজ্য সহ নানান সুবিধা ভোগ করছে, তাদেরকে তাদের মধ্যে নিয়ে এই সুযোগ তারা হাতছাড়া করে দেশের দায়িত্ব তারা নিতে যাবে কিনা, এটা হলো তাদের দিক থেকে বলছি। আর বাংলাদেশের দিক থেকে হচ্ছে, বাংলাদেশ যুদ্ধ করে ভাষা জয় করা, যুদ্ধ করে দেশ জয় করা একটা জাতি। এখানকার মানুষ অত্যন্ত সাহসী, এবং আমাদের মধ্যে কিছু বিভেদ থাকলেও ক্রাইসিসের সময় অতীতে আমরা অনেক সময় এক হতে পারিনি, কিন্তু এইবার অভূতপূর্ব এক সারা। ফ্যাসিবাদের পতনের পরে, গণহত্যার পরে, তারা পালিয়ে যাওয়ার পরে দেখেন প্রধান উপদেষ্টার ডাকে ফ্যাসিবাদ বিরোধী সমস্ত রাজনৈতিক দল, সেখানে কে বামপন্থী, কে চরম ডানপন্থী, কে ধর্মভিত্তিক রাজনীতি করে, সেই ইকুয়েশনগুলো এখন কাজ করছে না। ধর্মীয় নেতারাও যাচ্ছে, রাজনৈতিক শক্তি প্রত্যেকে যাচ্ছে, ফলে এই ঐক্য আরো দৃঢ় হবে এবং ভারত এখানে পাত্তা পাবে না। আচ্ছা সাইফুল ভাই, বিষয় হচ্ছে যে একটা বড় অংশ সাধারণ মানুষ যারা, সেটা পশ্চিমবঙ্গের কথা বলেন, ভারতের মানুষের কথা বলেন, বাংলাদেশের মানুষের কথা বলেন, সবাই শান্তিপ্রিয় মানুষ। আপনি ত্রিপুরার কথা বললেন, তো হোটেল রেস্তোরাঁর মালিকরা তারা ঘোষণা দিয়ে, সেখানেও বিজেপি সমর্থিত যেহেতু মুখ্যমন্ত্রী, আবার কলকাতার এই অংশ বিজেপি সমর্থিত মুখ্যমন্ত্রী না, তারা তো তৃণমূলের, তারা আলাদা, তারা কিন্তু আবার প্রত্যাহার করে নিয়ে বাংলাদেশিদের আবার ওয়েলকাম জানাচ্ছে। এই অঞ্চলেও তাই, পশ্চিমবঙ্গের এই দিকটা মানে কলকাতার দিকেও তাই। বেশিরভাগ মানুষ, আমি কয়েকটা জায়গায় কয়েকটা ইউটিউব চ্যানেলেও দেখলাম, তারাও চায় যে বাংলাদেশের মানুষের সাথে তো আমাদের কোনো সম্পর্ক খারাপ হয় নাই, অবনতি হয় নাই, সারা সুসম্পর্ক রাখতে চায়, তারা শান্তিপ্রিয় রাখতে চায়। ওপারে যাদের আত্মীয় আছে, এই পার বাংলাদেশ, মানে এটা তো কানেক্টেড, ইন্টারকানেক্টেড কোনো না কোনোভাবে। কিন্তু একটা গ্রুপ এবং তাদের খুব গুটি কয়েক, এবং তাদের উদ্দেশ্যেই এই মিডিয়া চলছে, এবং সেই মিডিয়াতে এমনভাবে বিদ্বেষ ছড়ানো হচ্ছে, এমনভাবে ঘৃণা ছড়ানো হচ্ছে, এমনভাবে তথ্য সন্ত্রাস হচ্ছে, সেইটা নিয়ে আসলে আমাদের করণীয়টা কি? আমরা কি করব আসলে? জি, আপনাকে ধন্যবাদ। সম্মানিত দুজন আলোচকবৃন্দ, আপনার অনুষ্ঠান দর্শক শ্রোতা, তাদেরকে আমি শুভেচ্ছা জানাই। প্রথম হচ্ছে যে আমাদের 5 অগাস্টের পরে আমাদের যে ঐতিহাসিক ছাত্র শ্রমিক জনতার যে আপরাইজিং, গণ অভ্যুত্থান, 4 মাস পার হয়েছে প্রায়, এখনো পর্যন্ত ভারতের পলিসি মেকাররা, বিজেপি অথবা বিজেপি লেড ভারতের যে মেইনস্ট্রিম মিডিয়া যেগুলো কাজ করছে, মনস্তাত্ত্বিকভাবে নতুন বাংলাদেশের যে রেজারেকশন, যে উত্থান, একটা স্বাধীন জাতিরাষ্ট্রের মর্যাদা, সম্মান, এই জায়গাটা ভারত এখনো পর্যন্ত মেনে নিতে পারেনি। গত 15 বছর ধরে বাংলাদেশ সম্পর্কে তাদের যে নীতি কৌশল ছিল, হাসিনার পালিয়ে যাওয়া পতনের ভেতর দিয়ে ভারতের বাংলাদেশ সংক্রান্ত যে নীতি, যে তারা যেই পলিসি নিয়ে কাজ করছিলেন, তার চূড়ান্ত একটা বিপর্যয় হয়েছে। আমি প্রাসঙ্গিকভাবে বলতে পারি, প্রায় 77 বছর ভারতের ফরেন পলিসি, বিশেষ করে সাউথ এশিয়ার এই রিজনে, বড় দাগের এটা ফেলিওর ইন টার্মস অফ পাকিস্তান, ইন টার্মস অফ শ্রীলঙ্কা, ইন টার্মস অফ নেপাল, ইভেন মালদ্বীপ থেকে শুরু করে লাস্ট ছিল বাংলাদেশকে তারা একটা, আমেরিকা যেভাবে মনে করতো ল্যাটিন আমেরিকা তাদের গোয়ালঘর, তো ভারতও মনে করতো তাদের একটা উঠোন বা একটা বারান্দার মতন, একটা পশ্চাৎভূমি, একটা হিন্টারল্যান্ডের মতন। তো সেই জায়গাটার যে পরিবর্তন, এই যে একটা মর্যাদা নিয়ে একটা জাতি কিভাবে দাঁড়াতে পারে, একটা জনগোষ্ঠী দাঁড়াতে পারে, এটা তাদের জন্য এখন একটা ট্রমা। তারা ধরে নিয়েছিল যে এটা অনন্তকাল বা অনির্দিষ্টকালের জন্য আগের যে রেজিমটা ছিল সেটা বুঝে অব্যাহত থাকবে। বাংলাদেশ বিরোধী যে তৎপরতা চলছে, এটা আমি প্রথমত মনে করি এর পেছনে আপনি যেটা উল্লেখ করছিলেন, সাধারণ মানুষ প্রধানত অসাম্প্রদায়িক, সাধারণ মানুষ প্রধানত ঐতিহ্যগত, সাংস্কৃতিক, ভাষাগত কারণের জন্য
বাংলাদেশের সাথে তারা একটা বন্ধুত্বের সম্পর্ক রাখতে চায়। প্রধানত রাজনৈতিক কারণে। সে রাজনীতির বড় উপাদান হচ্ছে এখন সাম্প্রদায়িকতা। আমরা খেয়াল করলাম যে ইসকনের ঘটনা কেন্দ্র করে তারা চট্টগ্রামের সাইফুল ইসলাম আলিফের যে মর্মান্তিক বিভৎস হত্যাকাণ্ড, বাংলাদেশের মানুষ যে অসাধারণ টলারেন্স, ধৈর্য, ধর্মীয় সম্প্রীতির পরিচয় দিয়েছে, এর নজির সমসাময়িক কালে পাওয়া খুবই কঠিন। এটাই আমাদের শক্তি, এটাই আমাদের অর্জন। কোনো উস্কানিতে, কোনো দাঙ্গা বাঁধানোর কোনো তৎপরতায় বাংলাদেশকে জঙ্গিবাদী মৌলবাদী রাষ্ট্র হিসাবে ইন্টারন্যাশনালি পরিচিত করবার যে দুর্বুদ্ধি, সেখানে বাংলাদেশ পা দেয়নি। এটাকে তারা মেনে নিতে তারা পারেনি, ওই কার্ড তাদের ফেল করেছে। এখন যেটা বলছে এটা হলো, আমি দেখলাম যে আগামী 10 তারিখে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে আরএসএস, পেছনে আরএসএস, সামনে একটা নাগরিক কমিটির নাম করে বাংলাদেশ হাই কমিশন অভিমুখে তারা বিক্ষোভ করবে। কালকে আমি এটা দেখছিলাম, মানে নতুন একটা উত্তেজনা তৈরি করবার জন্য। এটা বিজেপির স্টিল বাংলাদেশ বিরোধী তৎপরতার অংশ হিসাবে 5ই জানুয়ারির পরে অভ্যুত্থানের বিরুদ্ধে, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে, জনগণের আপরাইজিংয়ের বিরুদ্ধে এবং আমাদের যে ডেমোক্রেটিক অ্যাসপিরেশন, আমরা মর্যাদা নিয়ে আমরা যে বসবাস করতে চাই, এর বিরুদ্ধে এখনো অব্যাহত আছে। আপনি যেসব মিডিয়াগুলোর কথাটা বললেন, এরা কেবল হিংসা ছড়ায়, বিদ্বেষ ছড়ায়, ঘৃণা ছড়ায়। আমি এটাকে একটা বিকার, একটা মানসিক অসুস্থতা হিসাবে এটাকে আমি দেখতে চাই। এর পেছনে হচ্ছে সাম্প্রদায়িকতা, একটা উগ্র একটা বাংলাদেশ বিদ্বেষ, একটা উগ্র একটা ঘৃণা ছড়ানোর যে তৎপরতা। তবে আমার ধারণা যে গত ধরুন 10 দিন আগের যে পরিস্থিতি ছিল, ইদানিং তার কিছু পরিবর্তন আমি লক্ষ্য করেছি। বিশেষ করে কেন্দ্রীয় সরকারের দিক থেকে আগরতলার আমাদের উপহাই কমিশনে হামলার পরে ফর্মালি তাদের দুঃখ প্রকাশ করা, লোকজনকে অ্যারেস্ট করা, উত্তেজনার পারদ সম্ভবত কিছুটা কমতে শুরু করেছে। এই জায়গা থেকে হিন্দুত্ববাদী অথবা সাম্প্রদায়িকতার কার্ড মনে বাংলাদেশ এখানে জনগণ পা দেয়নি। আগামীকাল ভারতের নতুন পররাষ্ট্র সচিব মিশ্র, তিনি যে ঢাকায় আসছেন, আমার ধারণা তিনি এই বার্তাটা দেবার একটা চেষ্টা করবেন। তিনি কি দেবেন তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো বাংলাদেশের দিক থেকে আমরা কি বার্তাটা দেব। আচ্ছা, সেটা মনে করি খুবই গুরুত্বপূর্ণ। আমরা শুনবো, আমরা পরের পার্টে শুনবো। আমরা একটু শুভ ভাইয়ের আপনার কাছ থেকে শুনি যে এই যে একটা গ্রুপের কথা ভাই যেটা বলছিলেন, যে একটা সুনির্দিষ্ট গ্রুপ, আসলে এটা ম্যাস পিপল না, ভারতেরও না, বাংলাদেশেরও না, এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে উস্কে দেয়া, উগ্রবাদিতা ছড়ানো। তা সেই জায়গায় বাংলাদেশেরও কোনো কোনো জায়গায় কি আপনি ভুল দেখেন? যেমন ওরা যখন প্রশ্ন করছে আমাদের যে তাহলে তোমরা ভারতের পতাকা যখন এখানে মারাচ্ছে, তোমরা তো সেটা নিয়ে প্রশ্ন তুলো নাই, সেটা তো আমাদের এখানে আগুন জ্বলে। তো সেই জায়গায় আমাদের রাজনৈতিক দলেরও এক রকমের মানে এই জায়গায় একটু ব্যর্থতা। প্রথম কথা হচ্ছে, আপনাকে ধন্যবাদ। আমার দুই আলোচক বিস্তৃত আলোচনা করেছেন প্রেক্ষাপট। আমি একটা একটু ডায়াগনোসিসে যাই। সেটা হচ্ছে যে আপনি ভারতের রাজনীতি থেকে যদি আমরা দেখি, যে ভারতে 60 বছরের কংগ্রেস শাসনের পরে বিজেপির উত্থান হলো কেন? তো ভারতের এই যে প্রগতিশীল এত বছরের রাজনীতি, সেটা ফেল করে গেল। সেখানে একটা বিজেপির রাজনীতি আসলো, এবং বিজেপির রাজনীতির মূল কন্টেন্টই হচ্ছে উত্তেজনা, এবং সেই উত্তেজনার জায়গা হচ্ছে হিন্দু মুসলমান যত তারা কনফ্লিক্ট করতে পারবে, সেখান থেকে তারা পলিটিক্যাল বেনিফিট নিতে পারবে। এটা হলো তাদের রাজনীতির বেসিক জায়গা। সাম্প্রতিক সময়ে যদি আপনি দেখেন, স্থানীয় নির্বাচনগুলোতে বা গত লোকসভা নির্বাচনেও দেখা গেছে যে বিজেপির সে রমরমান নাই, বিজেপি ইজ ডিক্লাইনিং। আপনি এইভাবে কার্ডটা উঠে আস্তে আস্তে নামতেছে। তো সুতরাং তার রাজনীতির যে জায়গা, তাকে এই কার্ডটা খেলতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বাংলাদেশের ব্যাপারে তাদের যে কথাটা সাইফুল ভাই বললেন, সেটা খুবই গুরুত্বপূর্ণ কথা। একটা হচ্ছে তাদের অজিত দোভালের যে ডক্ট্রিন, যে ফরেন পলিসি, যেটার সঙ্গে জিওপলিটিক্স জড়িত, যেটার সঙ্গে সামরিক ব্যাপার স্যাপার জড়িত, সেটা বেসিক্যালি ফেল করে গেছে। হ্যাঁ, সেটা কাজ করে নাই, সেটা আফগানিস্তানে কাজ করে নাই, সেটা নেপালে কাজ করে নাই, সেটা শ্রীলঙ্কায় কাজ করে নাই, মালদ্বীপে কাজ করে নাই। ভারত তার সমস্ত প্রতিবেশীদের, একটা বড় দেশের সাকসেস কোথায়? সাকসেস হচ্ছে সবাইকে নিয়ে চলা। সেটা উল্টা হয়ে গেছে তাদের এই সব কার্যকারণের কারণে। এখন বাংলাদেশ গত 15 বছর ধরে শেখ হাসিনার নেতৃত্বে ফ্যাসিবাদের মোড়কে তারা একটা দখল করেছিল, আমাদের রাজনীতি দখল করেছিল, আমাদের সংস্কৃতি দখল করেছিল, আমাদের সমস্ত ইন্টেলিজেন্সিয়া তারা দখল করেছিল। সেটা যে এইভাবে উল্টে যাবে, এটা তাদের ঠিক মানে ধারণার মধ্যে ছিল না, এবং এটাকে অ্যাকসেপ্ট করাও কঠিন। এটা কিন্তু যে কোনো মানুষের ব্যক্তিগত, এইভাবে কি বলবে যে উল্টে না যাওয়ার জন্য যত কিছু করা লাগে সেটা তো করতেই হবে, কারণ সেটা করেই তো সে তার স্বার্থ হাসিল করেছিল। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে ফরেন পলিসিতে বা আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কে
এই রকম মানে কাজ জিনিস টেকসই হয় না কখনো, এটা পৃথিবীর কোথাও টেকসই হয়নি। আজকে আপনি আসাদের কথা আসছে, হ্যাঁ, আসাদ এত বড় শাসক, একটা দেশ, আপনি সিরিয়ার মতো একটা দেশ, একটা কি বলো যে ভূস্বর্গ, সেটাকে কিভাবে ডিস্ট্রয় করে ফেললো এই শুধু এই কারণে। মানে আপনার জনগণের পালসকে বুঝতে হবে, রাষ্ট্রীয় সম্পর্কগুলোকে বুঝতে হবে। ভারত এই জায়গায় বাংলাদেশের ক্ষেত্রে ভুল করেছে, এবং ভারতের সঙ্গে বাংলাদেশের তো একটা ঐতিহাসিক লেনাদেনার সম্পর্ক আছে, যে মুক্তিযুদ্ধে তারা আমাদের সাহায্য করেছে। আবার উল্টা ন্যারেটিভও আছে যে এই সাহায্যের মধ্য দিয়ে ভারত তার শক্তিকে সমুন্নত করেছে, হিসেবে রাখতে চেয়েছে। এখন শেখ হাসিনা সে সহায়তা দিয়েছে, হঠাৎ করে সেটা যখন চলে গেল তখন তো তার একটা রিয়াকশন হবে। তো সেই রিয়াকশনটা কি? ভারত এই যে আপনি বলছেন যে তার মিডিয়া যেভাবে ন্যারেটিভ তৈরি করছে, এটা হচ্ছে সেই রিয়াকশন। এই রিয়াকশন দিয়ে তারা দেখার চেষ্টা করলো যে বাংলাদেশের রেসপন্স কি। বাংলাদেশ, সাইফুল ভাই যেটা বলেছে, বাংলাদেশ উল্টা রিয়াকশনটা দেখিয়েছে। সে তার ঐক্যকে দেখিয়েছে, সে তার ধৈর্যকে দেখিয়েছে, এবং প্রথম দিন থেকে আমি এটা খুবই স্পষ্টভাবে লক্ষ্য করছি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান এত স্ট্রেটলি ইন্ডিয়ার ব্যাপারে কথা বলেছে। প্রথম ইন্টারভিউ যেটা দিয়েছিলেন ডক্টর ইউনূস, উনি তখনও দায়িত্বে নেওয়ার পথে, তখন যে ইন্ডিয়ান মিডিয়ার সঙ্গে ইন্টারভিউটা দিয়েছিলেন, হ্যাঁ, ওই যে এনটিভি এবং আরেকটা মিডিয়ার সঙ্গে কথা বলেছিলেন, সেখানে কিন্তু উনি বলেছিলেন যে মর্যাদা এবং সাম্যের ভিত্তিতে সম্পর্ক তৈরি হবে। এখন এই যে বাংলাদেশের নতুন ন্যারেটিভ, যে মর্যাদা এবং সাম্য, এটা কি আপনি মনে করেন যে আমরা যদি ভারত হতাম আমরা কি মেনে নিতাম, এত সহজে অ্যাকসেপ্ট করতাম? এরকম একটা দেশ, সে বলছে, যাকে আমি বৃত্ত করে রেখেছিলাম, সে আজকে বলছে যে আমি মর্যাদা এবং সাম্য, আসো ন্যায়ের ভিত্তিতে কথা বলি, এটা তো আসলে অ্যাকসেপ্ট করা কঠিন, এটা একটা বুঝতে হবে। সুতরাং বিজেপি তার কার্ডগুলো খেলেছে, লোয়ার এন্ডের কার্ডগুলো খেলেছে, কিন্তু এখন যখন এই যে পরিস্থিতি উল্টাচ্ছে গত 10 দিনে, এটা আরও উল্টাবে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, যদি আমরা শক্ত থাকি। এবং আমাদের ন্যারেটিভ কি, আমি আমাদের ন্যারেটিভটা আসি। আমাদের ন্যারেটিভে কিন্তু যে আজকে যে স্লোগান বিএনপির সংগঠনগুলো দেখিয়েছে, দিল্লি না ঢাকা, এই ন্যারেটিভকে তো এখন তাদেরকে বুঝতে হবে যে এটা একটা ন্যারেটিভ, এবং এই ন্যারেটিভের সঙ্গে তাকে কোপ করতে হবে যদি সাস্টেনেবল কোনো দিকে যায়। এক হচ্ছে আমাদের দিক থেকে সমস্যা হচ্ছে, আমাদের একটা গ্যাংগ্রিন ওখানে বসে আছে। আমি শুধু ভারতীয় মিডিয়াকে দোষ দিচ্ছি, আমি তো আওয়ামী লীগের যে লেসপেন্সাররা ওখানে বসে আছে, যে দুর্বৃত্তরা বসে আছে, যে দুর্নীতি পরায়ণরা বসে আছে, ইনক্লুডিং শেখ হাসিনা, তাদের কর্মকাণ্ডকেও কিন্তু আমার এখন মনিটরিং করা উচিত। আমরা এই আলোচনায় আসবো। আর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেহেতু কালকেই হচ্ছে গুরুত্বপূর্ণ বৈঠক, ভারতের সচিব এসছেন বাংলাদেশে, তো সেখানে এটা কিন্তু একটা এই প্রথম একটা ফর্মাল আলোচনার দিকে, রাষ্ট্রনৈতিক আলোচনার দিকে আমরা যাচ্ছি। আমাদের আসলে এই অ্যাপ্রোচেই যেতে হবে। আচ্ছা, আমরা এই আলোচনায় ফিরবো। দর্শক, ছোট্ট একটি বিরতির সময় আছে, বিরতির পর আলোচনায় ফিরছি। ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক আপনারা দেখছেন চ্যানেল 24। আমরা আজকে আলোচনা করছি ভারত বাংলাদেশ যে সম্পর্ক, সেই সম্পর্কের জায়গায় আমাদের কি করা উচিত, কি করণীয়, এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে এটার আসলে শেষ কোথায়। আমরা বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছিলাম। জনাব ডাক্তার সায়ন্ত, আপনার কাছে আসতে চাই যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক এখন যেখানে দাঁড়িয়েছে, আজকের খবর হচ্ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম উনি বলেছেন যে সীমান্তে সতর্ক আছে বাংলাদেশ, শুধু সিলেট নয়, বেনাপোল এবং অন্যান্য স্থানে বিজিবি সতর্ক অবস্থায় আছে। সীমান্তে এক ধরনের উত্তেজনা দেখা যাচ্ছে। এই উত্তেজনার সাথে সাথে যদি আপনি বলেন যে ভারতের পশ্চিমবঙ্গের যে রাজনীতি, ত্রিপুরার যে রাজনীতি, সেখানে উপহাই কমিশন সেখানে আক্রমণ থেকে শুরু করে পতাকা পোড়ানো, সেই জায়গায় বাংলাদেশের কি প্রতিক্রিয়া দেখানো উচিত? না, বাংলাদেশের প্রতিক্রিয়া যেটা দেখানো উচিত সেটাই দেখানো হচ্ছে। এক হচ্ছে আমাদের ঐক্য, সংহতি, ধৈর্য, তার সবকটাই দেখিয়েছে। ইসকন দিয়ে একজন আইনজীবীকে, মুসলিম আইনজীবীকে উদ্দেশ্যমূলকভাবে, পরিকল্পিতভাবে যেভাবে কুপিয়ে গলা কেটে মারা হলো, তার রিয়াকশন ওরা আশা করেছিল। এটা ছিল একটা ফাঁদ, ধর্মীয় ফাঁদ। সেই ফাঁদে পাড়া না দেওয়া বাংলাদেশ সেটাই করেছে। ওরা যখন আমাদের পতাকার অবমাননা করছে, আমাদের নানানভাবে বাংলাদেশকে অপদস্থ করার মতো নানান কথা বলছে, তার বিপরীতে বর্ডারে ওরা যখন আমাদের মানুষকে মারছে, তার বিপরীতে অন্তর্বর্তীকালীন একটি অরাজনৈতিক সরকার, তারা যে দৃঢ়তার সঙ্গে যে স্টেটমেন্ট করছে, যেই কথা বলছে, দৃঢ় অবস্থান নিচ্ছে, এবং একটা ঐক্য তৈরির জন্য বিভিন্ন রাজনৈতিক দলকে আহ্বান করা, তাদের মতামত নেওয়া, কথা বলা, ধর্মীয় নেতাদের ডাকা, সমস্ত কিছু। ফলে আমার মনে হয় এখনো পর্যন্ত বাংলাদেশ যে পথে আছে সঠিক পথে আছে।
কোনোভাবে আমাদের মস্তিষ্ক থেকে প্রথমে ঝেড়ে ফেলতে হবে যে ইন্ডিয়া বৃহৎ প্রতিবেশী বলে বা আমরা ছোট দেশ বলে ইন্ডিয়ার সহযোগিতা ছাড়া আমরা ভালো থাকতে পারবো না। আমাদের অনেকের মাথার মধ্যে গত 16 বছর এটা গেঁথে গিয়েছিল ডান বাম মধ্যপন্থী সবার কিন্তু মধ্যে। ইন্ডিয়া সহায়তা ছাড়া যদি সেটাই বলা হয়, তাহলে ভারতের সাথে মানে বাণিজ্যিক যেসব সম্পর্ক আছে, আপনি সেটা দ্বারা কি বাংলাদেশের আসলে চলার কতটা স্মুথ হবে? ডেফিনেটলি হবে। শোনেন, এখন এই গ্লোবালাইজেশনের যুগে পাশের একটা দেশ থেকেই সব আনতে হবে, নট নেসেসারিলি। ইন্ডিয়া থেকে যেই সব জিনিস আমদানি করা হয় সেই সব জিনিস আমদানি করবার তো অন্য দেশও আছে। সুতরাং সম্পর্কটা যদি ওইভাবে তৈরি হয়, বরং ক্ষতিগ্রস্ত হবে ইন্ডিয়া। আমাদের এইখানকার লোকদের দ্বারা তাদের ট্যুরিজম, ব্যবসা বাণিজ্য, মেডিকেল সেক্টর সহ সব সেক্টর যেভাবে চলে, বাঙালিরা যদি শুধু সিদ্ধান্ত নেয় যে আমরা চিকিৎসা বাংলাদেশে করোনার সময় করাইনি, সুতরাং এখানে যাব না, তারপরও আমাদের যে সীমাবদ্ধতাটুকু আছে সেটার জন্য ইন্ডিয়া ছাড়াও তো অন্য দেশ আরও আছে, নাম উল্লেখ করছি না, যায় তো সেই মুখে হবে। আপনার বাংলাদেশের এই কৃষিজাত পণ্য আমদানির জন্য এর বাইরেও তো আরও দেশ আছে, অন্যান্য দেশ থেকে আনি তো আমরা কোনো দেশকে আমরা ইন্ডিয়ার কারণে দূরে সরিয়ে রেখেছিলাম, সেই দেশগুলিকে দূরে সরিয়ে রাখবার কোনো সুযোগ নাই আর। সুতরাং এই বন্ধুত্ব তৈরি করে ইন্ডিয়াকে চাপে রাখার সুযোগ বাংলাদেশের জন্য আছে যদি আমাদের মধ্যে ঐক্য থাকে। কিন্তু বাংলাদেশের যে অনৈক্য আগে ছিল, আওয়ামী ফ্যাসিবাদ ক্ষমতায় রাখবার জন্য যে অনৈক্য তৈরি করেছিল তারা পরিকল্পিতভাবে, 2001-11 সরকার ঘটিয়েছে ইন্ডিয়া। 2008 সালে পরিকল্পিতভাবে জেনারেল মঈনকে দিয়ে যে আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে ইন্ডিয়া, সেটা তো প্রণব মুখার্জির কোয়ালিশন ইয়ার্স বইতে একদম স্পষ্ট করে উল্লেখ করা আছে। এইভাবে এত স্পষ্ট করে একজন সাবেক পররাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি তিনি লিখছেন, আর কি। তারপরে 2014 সালে এই যে এখন আমাদের পররাষ্ট্র সচিব আসছেন, সচিব এর আগেও 2014-তে এক পররাষ্ট্র সচিব এসেছিলেন, তিনি এসেছিলেন এক বিশেষ পরিস্থিতিতে বাংলাদেশে একটা অনির্বাচিত সরকারকে বিনা ভোটে ক্ষমতায় রাখবার জন্য। সুজাতা সিং এরশাদকে নিয়ে কি থেরাপি দিয়ে নির্বাচনে নিয়েছিলেন সেটা তো আমাদের সকলেরই জানা আছে। 18 রাতের ভোটের যে পরিকল্পনা, নীল নকশা, সেখানেও ইন্ডিয়ার ভূমিকা আছে। 24-এর এই নির্বাচনে যখন আমেরিকা সহ বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য চাপ প্রয়োগ করছিল এবং পরামর্শ দিচ্ছিল, তার বিপরীত ভারত এককভাবে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়ে একটা আমিডামি নির্বাচন করিয়েছিল। সুতরাং বাংলাদেশকে তাদের পদানত রাখবার জন্য, তাদের মতো করে ভিত্ত রেখে সব সুবিধা আদায় করবার জন্য, বাংলাদেশের কোনো কথা আমলে না নেবার জন্য সব তারা করেছে। তারা এই দেশে কালচারাল উইংয়ে নিজেদের আধিপত্য বিস্তার করেছে, বাংলাদেশের সকল সেক্টরে তাদের সুবিধাভোগী লোক তৈরি করেছে, প্রশাসনে, পুলিশে, এমনকি শোনা যেত সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনীর বড় বড় পদোন্নতিতেও নাকি তাদের ভূমিকা ছিল, এরকম প্রচার ছিল। এমনকি বাংলাদেশে এমপি নমিনেশন পেয়ে একজন অধ্যাপক বলছিলেন যে আমি ইন্ডিয়ার প্রার্থী, আমি শেখ হাসিনার প্রার্থী, আমাকে হারায় কে। এই দম্ভ বাংলাদেশে নির্বাচন করতে গিয়ে প্রার্থী আওয়ামী লীগের নেতা তারা দেখাতো। সুতরাং এই সব কিছু মিলিয়ে আমাদের দরকার ঐক্য, আমাদের দরকার দেশের পক্ষে অবস্থান নেওয়া, আমাদের দরকার ইন্ডিয়াকে বোঝানো যে তোমরা যা খুশি তাই করবার যে 53 বছর সেই দেশ বাংলাদেশ আর নেই। এইটা আমার মনে হয় এখনো পর্যন্ত আমরা যা করছি ঠিক পথে। আচ্ছা শুভ ভাই, প্রশ্ন হচ্ছে যে অনেকেই মনে করেন যে ভারতের বাংলাদেশের সাথে যে আচরণ সেটা একেবারেই প্রতিবেশীমূলক নয়, এক ধরনের বড় ভাই, বিগ ব্রাদার টাইপের। এবং এখন যে অবস্থা দাঁড়িয়েছে সেখানে বলা হয় যে আওয়ামী লীগের লেন্সে একরকমের তারা এখনো বাংলাদেশকে দেখতে চায়। এখন প্রশ্ন হচ্ছে, কথা যখন এখন যেহেতু বলা হচ্ছে যে ন্যায্যতার ভিত্তিতে, সাম্যের ভিত্তিতে তাদের সাথে সমস্ত লেনাদেনা হবে, বাংলাদেশ সেটার জন্য কতটা প্রস্তুত? প্রথম কথা হচ্ছে যে আমরা একটা রিলেশন তো হচ্ছে পলিটিক্যাল, একটা রিলেশন হচ্ছে এই যে এইসব উত্তেজনার, কিন্তু বাস্তব জায়গা হচ্ছে যে একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের সঙ্গে তার রাষ্ট্রনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তার কার্যক্রমগুলো চালাবে। যেমন আগামীকালকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বসবে, সেখানে এগুলো টেবিলে আলোচনা আসবে, আমাদের কোথায় সমস্যা আছে, কীভাবে এটা ম্যানেজ করা যায় সেটা একটা। আরেকটা হচ্ছে পররাষ্ট্র সচিব পর্যায়ের, দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের যে বৈঠক, এবং এই সরকার আসার পরে এটি হচ্ছে প্রথম আনুষ্ঠানিক উচ্চ পর্যায়ের বৈঠক। সুতরাং আমার ধারণা এরপরে হয়তো প্রধানমন্ত্রী পর্যায়ে বা প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর একটা বৈঠক হলে জিনিসগুলো আস্তে আস্তে আরও অনেক মানে স্তীমিত হয়ে যাবে। একটা রাষ্ট্রনৈতিক আয় দিয়ে আমরা এগুলোকে দেখবো। একটা তো হচ্ছে যে মানুষের আবেগ, মানুষের অনুভূতি, কিন্তু এটার বাইরেও তো অনেক কিছু আছে। নাম্বার ওয়ান হচ্ছে যে ভারতের সঙ্গে আমাদের যে বাণিজ্য,
যে ট্রেড ইমব্যালেন্স, ভারত আমাদের এখানে যে বিপুল পরিমাণ রপ্তানি করে আর আমরা যে পরিমাণ রপ্তানি করি তার মধ্যে তো একটা বড় ফারাক আছে। সুতরাং সেই হিসাবে যদি আপনি বলেন এখানে ভারতের একটা বিরাট বাণিজ্যিক স্বার্থ আছে, সে তার স্বার্থটাকে ক্ষুণ্ণ হতে দিতে চাইবে না, কারণ এটা তো ইকোনমিক রিলেশন। আবার ভারত বড় দেশ সেটাও যেমন ঠিক আছে, আবার ভারতের তো অনেক ধরনের মানুষের উন্নয়নের মাত্রায় বাংলাদেশের চাইতে তারা অনেক জায়গায় অনেক নিচু অবস্থান করছে, তাদের দারিদ্র্য, তাদের স্বাস্থ্য, তাদের বহু কিছু জায়গায়। তাদের ইন্টারনাল রাজনীতিও খুব স্বস্তিকর না। আপনি সেভেন সিস্টার, মিজোরাম, বিভিন্ন জায়গায় তাদের জাতপাত আছে, এগুলো আমি বলতেছি যে তাদের রাজনীতিটাও খুব কমপ্লেক্স। সুতরাং সে খালি গন্ডগোল করে বেড়ালেই যে তার স্বস্তি আসবে, সেটা স্বস্তি আসবে না। তার মধ্যেও তো একটা ইন্টেলিজেন্সিয়া আছে, তার মধ্যেও তো একটা সুবিবেক আছে, সেটা তাকে কাজে লাগাতেই হবে। 1 নম্বর। আমাদের দিক থেকে সুযোগ হচ্ছে যে ধরা যাক ভারত আমাদের এখানে পেঁয়াজ দিল না, রসুন দিল না। আপনার খেয়াল আছে আমরা ছোটোবেলায় দেখতাম ভারত থেকে, আমার বাড়িতে বর্ডারের দিকে গরু আসতো, প্রচুর গরু আসতো। এখন কিন্তু আর ভারত থেকে গরু আসে না। তাতে কি হয়েছে? গরুর দামটা একটু বেড়েছে, কিন্তু আবার একটা জিনিস দেখেন, যেখানে একটা ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, কর্মসংস্থান তৈরি হয়েছে, সায়েন্স ডেভেলপ করেছে, এটার লিঙ্কেজ ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে। তা আমাদের এখানে যেহেতু মানুষের সংকট নাই, আমরা যেহেতু, আমি একটু আগে ওই খেলা দেখতে দেখতে বলছিলাম যে আমাদের 3-4 জন কোচ, ফাস্ট বোলার কোচ আসাতে, ধরেন ন্যানেল ডোনাল্ড, তারপরে হিথ স্ট্রিক আসাতে এখন দেখেন কি রকমের ফাস্ট বোলাররা তৈরি হচ্ছে, যেটা একটা অবিশ্বাস্য ব্যাপার। আপনি আমাদের জাতীয় টিমে দেখেন 2 জন ফাস্ট বোলার তৈরি হয়েছে, আজকের খেলাতে যুবকদের মধ্যে দেখেন 2 জন ফাস্ট বোলার তৈরি হয়েছে। তো সুতরাং আমাদের অফুরন্ত মানুষ আছে, আমরা এই সুযোগটাকে নিজেদেরকে তৈরি করা। ধরা যাক আমরা স্বাস্থ্য ব্যবস্থায় গেলাম না, ভারতে গেলাম না, এবং আমরা যদি ভারতে না যাই, বিশেষ করে পশ্চিমবঙ্গের চিকিৎসা ব্যবস্থার একটা বড় অংশ, পর্যটনের একটা বড় অংশ এবং ঈদের মার্কেটিংয়ের একটা বড় অংশ, এটা কিন্তু মানে বাংলাদেশের বাণিজ্যের উপরে, বাংলাদেশের লোকের উপরে ডিপেন্ড করে। সুতরাং এটা বেশি দিন তারা চালিয়ে এটা চলতে পারবে না। এটা ইন্টারনালি পশ্চিমবঙ্গের রাজনীতিতেই একটা আঘাত করবে। এবং আপনি গত 7 দিন আগে মমতা ব্যানার্জির কথা আর গতকালকের কথার মধ্যে দেখবেন অনেক ডিক্লাইনিং হয়ে গেছে, কারণ তার তো ইকোনমি, সে বিজেপিকে কাউন্টার করতে যে এটা বলে ফেলছে, কিন্তু আজকে আবার দেখলাম যে তার সুর উল্টো হয়ে আসছে। সুতরাং তার রাজনীতিতে, এবং তার ওখানে 20% মুসলমান আছে, সে মুসলমানের ভোটের একচেটিয়া ভোটেই তৃণমূল এখন পর্যন্ত নিরঙ্কুশ ক্ষমতায় আছে পশ্চিমবঙ্গে। সুতরাং সেটাও একটা ব্যাপার আছে। তা আমি মনে করি আমাদের একটা সুযোগ তৈরি হয়েছে। সায়ন্ত শাখাওয়াত আমার বন্ধু মানুষ, খুবই চিন্তাশীল মানুষ, উনি যেমন বললেন যে আমাদের ঐক্য তৈরি হয়েছে, এই ঐক্য একটা আদর্শের জায়গা, কিন্তু এই ঐক্যকে কাজে লাগিয়ে আমরা যদি কর্মসংস্থানের জায়গা, চিন্তার জায়গা, বিজ্ঞানের জায়গা, লেখাপড়ার জায়গা, একটা ক্রাইসিস, ধরেন ভারত আমাদের সাথে সব বন্ধ করে দিল, আমরা হয়তো কিছুদিন চাপে থাকবো, কিন্তু এই চাপ আমাদের অনেক সুযোগ তৈরি করে দেবে। নাম্বার 1, এটা বাস্তবে হবে না, কারণ তাকেও তো সার্ভাইভ করতে হবে। আমরা একটা গ্লোবাল পৃথিবীতে বসবাস করি, চাইলেই আমি আপনাকে বন্ধ করে দিলাম, ওকে বন্ধ করে দিল, এটা দিয়ে বেশি দিন চলে না। আর আরেকটা জিনিস বুঝতে হবে যে বিজেপির রাজনীতির বেজই হচ্ছে এইটা, সে হিন্দু মুসলমানের সংঘাতই তার রাজনীতির উৎসমূল। এইটা যতক্ষণ সে জীবিত রাখতে পারবে ততক্ষণ তার রাজনীতি জীবিত থাকবে। তার রাজনীতি মারা যাবে যদি সম্প্রীতি তৈরি হয়। সুতরাং সে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোটাই হচ্ছে তার রাজনীতির বেসিক জায়গা। আচ্ছা, সাইফুল ভাই কি সেটাই মনে করেন যে বিজেপির রাজনীতির ধরন এরকম, সেই কারণেই তারা তাদের পলিসি নিয়ে, পশ্চিমবঙ্গের কথাই যদি বলেন, সেখানে ভোটের একটা বড় সংখ্যা বলতে যে 25-27% বোধহয় মুসলিম ভোটার, সেইখানে সেই মুসলিম ভোটাররা একদমই ভোট দেয় না বিজেপির দিকে। তো তাদেরকে, যেহেতু তাদের ভোট পাওয়া যায় না, সেহেতু উগ্রবাদকে ছড়াই দেওয়ার জন্য তারা এই ধরনের মিডিয়া দিয়ে তারা এই প্রচারণাগুলো চালায়। না, ঠিক আছে, এটা হলো বিজেপির রাজনীতির মূল জ্বালানি হচ্ছে সাম্প্রদায়িকতা, মূল জ্বালানি হচ্ছে মুসলমান বিদ্বেষ, মূল জ্বালানি হচ্ছে, আগে ছিল পাকিস্তান বিদ্বেষ, এখন তার সঙ্গে অন্যান্য দেশ যোগ হয়েছে, তার ভিতরে বাংলাদেশ বিদ্বেষ। তো এটা যুক্ত হয়েছে, ফলে এই জ্বালানি যদি বন্ধ হয়ে যায় তাহলে বিজেপির রাজনীতির যে রমরমা ভাব, বিজেপির রাজনীতি একটু আগে বলছিলেন শুভ কিবরিয়া, এটা কিন্তু এখন ডিক্লাইন করছে। লাস্ট যে ইলেকশন যেটা হলো, সেই ইলেকশনে তাদের যে ল্যান্ডস্লাইড যে ভিক্টরির তাদের যে ফোকাস ছিল, ধারণা ছিল, সেটা হয়নি। তাদেরকে কোনো রকমে গভর্নমেন্ট, তাও একটা মানে অ্যালায়েন্স করে গভর্নমেন্ট ফর্ম করতে হয়েছে। এই ডিক্লাইনটা প্রবাবলি কন্টিনিউ করবে ইন্ডিয়াতে। ফলে বিজেপিকে আগামী আরও বহু বছর এই সাম্প্রদায়িক এই কার্ড নিয়ে তাদেরকে খেলতে হবে। এই ফুয়েলটা, বাংলাদেশ হচ্ছে এই ফুয়েল যোগানোর জন্য একটা বড় একটা চারণভূমি যদি বলেন আর কি। তো সেই ফুয়েল যোগানোর জায়গাটা বাংলাদেশের অসাধারণ মানুষ, রাজনৈতিক দল, আমাদের মধ্যে ইডিওলজি, পলিটিক্স, প্রোগ্রাম নিয়ে অনেক পার্থক্য আছে। সার্বভৌমত্বের প্রশ্নে, জাতীয় স্বার্থের প্রশ্নে, নিরাপত্তার প্রশ্নে
অসাধারণ একটা ঐক্যের জায়গাটা তৈরি হয়েছে। 54 বছরে এরকম জায়গাটা কিন্তু দেখা যায়নি। এটাই হলো নতুন বাংলাদেশ, এটাই হচ্ছে অভ্যুত্থানের শক্তি, এটাই হচ্ছে বাংলাদেশের সামনে এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাসের জায়গাটা। সুতরাং বিজেপির জন্য বাংলাদেশ প্রবাবলি আর খুব বেশি জ্বালানি, সাম্প্রদায়িকতার জ্বালানি যেটা আগে করতে পেরেছে, এখন কিন্তু এই জায়গায় সবচাইতে বড় প্রশ্ন, সবচেয়ে বড় প্রশ্ন রাজনীতির সাথে আপনারা যুক্ত আছেন। আমি একটু অন্য কথা বলতে চাই, আমি একটু পররাষ্ট্র সচিব যে কালকে আসছেন, আমি এই প্রসঙ্গে আমি একটু কথা বলতে চাই। আমি মনে করি বাংলাদেশের দিক থেকে অনেকগুলো প্রশ্ন রেজ করা দরকার। একটা হচ্ছে যে প্রথমত 5ই আগস্টের পরের যে পরিবর্তন, ভারতীয় পররাষ্ট্র সচিবকে এটার রিয়েলিটি সম্পর্কে 1, 2, 3, 4 করে কথাগুলো বলা দরকার। সেকেন্ডলি বলা দরকার তাদের সাথে আমাদের যে অমীমাংসিত প্রশ্নগুলো আছে তাদেরকে ধরনটা পরিবর্তন করতে হবে। সমতা, ন্যায্যতা, ইন্টারন্যাশনাল লজ আছে, বিধি আছে, এবং সমমর্যাদার ভিত্তিতে আমরা দ্বিপাক্ষিক সংকটের সমাধান করতে চাই। একই সাথে বলতে হবে বাংলাদেশকে যদি আপনারা অস্থিতিশীল করতে চান, বাংলাদেশ যদি কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকির মধ্যে পড়ে, যদি কোনো দাঙ্গা পরিস্থিতি তৈরি করতে চান, এটা ভারতের নিরাপত্তাও কিন্তু প্রশ্নবিদ্ধ হতে পারে। ভারতেরও নিরাপত্তার ঝুঁকি আছে। আপনাদের যদি হাতে 10টা কার্ড থাকে, বাংলাদেশের হাতেও 2-4টে কার্ড এখনো পর্যন্ত আছে। আমার ট্রানজিট আছে, আমার করিডোর আছে, আমার পূর্বে এখানে 7 রাজ্য আছে যাদের সাথে আমরা সমমর্যাদার ভিত্তিতে বা বন্ধুত্বের সম্পর্ক ডেভেলপ করতে চাই। গুরুত্বপূর্ণ কথা বলা দরকার, ভারতের সাথে যতগুলো অন্যায্য চুক্তি হয়েছে, রামপাল বিদ্যুৎ প্রকল্প থেকে শুরু করে অসংখ্য অন্যায্য চুক্তি, এগুলোকে প্রকাশ করা, এগুলোকে আমরা রিভিউ করতে চাই। যেগুলো আমরা মনে করি বাংলাদেশের স্বার্থের জন্য যেটা না, সেটা আমরা পর্যালোচনা, অনেকগুলো চুক্তি আমরা স্থগিত করতে চাই, অনেকগুলো আমরা রিভিউ করতে চাই। এই বার্তাগুলো পরিষ্কার করে দেওয়া দরকার। একই সাথে আপনি খেয়াল করবেন, ইতিমধ্যে আজকের খবর হলো পেঁয়াজের চালান, মানে চাল, পেঁয়াজ এগুলো আসা শুরু করেছে। তো আমি সেটা বলতে চাই যে বাংলাদেশকে ভারত যে কোনো সময় এটা তারা কিন্তু বন্ধ করে দিতে পারে। আমি বলি খাদ্য, বিদ্যুতের মতন গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাংলাদেশকে 100% স্বাবলম্বিতার উপরে দাঁড়ানো দরকার। আমাদের এখানে যে জমি, ফার্টাইল ল্যান্ড, আমাদের যে শ্রমশক্তি, আমাদের উৎপাদক যে অসাধারণ পটেনশিয়ালিটি, 100% এক্ষেত্রে আমরা কিন্তু বিদ্যুৎ, জ্বালানি থেকে শুরু করে খাদ্যের ব্যাপারে স্বাবলম্বিতা করা সম্ভব। যেটা বললেন, তারপরে গ্লোবাল মার্কেট আছে, সেখানে আমরা মর্যাদার ভিত্তিতে অনেক ক্ষেত্রে কম দামেও, সময় একটু বেশি লাগতে পারে, বা আমরা সেখানটাও কিন্তু খাদ্য আমদানি করা বা যদি কোনো জরুরি হয় সেটা কিন্তু সম্ভব। আরেকটা কথা পরিষ্কার বার্তা দেওয়া আমি মনে করি যে পতিত সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু করে তারা যেভাবে বিজেপির রাজনৈতিক, প্রশাসনিক, রাষ্ট্রীয় ছত্রছায়ায় তারা যেভাবে দিল্লি, কলকাতা সহ বিভিন্ন ক্ষেত্রে আছেন, এটা তারা এবং তাদের অপতৎপরতা তারা যদি বন্ধ না করেন, যেভাবে প্রতিদিন একটা বাংলাদেশ বিরোধী তৎপরতাকে, অন্তর্বর্তী সরকার অভ্যুত্থান বিরোধী তৎপরতা যেভাবে তারা চালিয়ে যাচ্ছেন, এটা কিন্তু কনস্ট্যান্টলি, এটা কিন্তু ভারত যদি এই জ্বালানি তারা যদি দিতেই থাকেন তাদেরকে, তাহলে কিন্তু ভারত কিন্তু এটা বৈরী প্রতিবেশী হিসেবে কিন্তু তাদেরকে আমরা কিন্তু চিহ্নিত করতে বাধ্য হব। ভারতের উচিত হবে এই তৎপরতা বন্ধ করা, কারণ তারা গণহত্যার জন্য তারা অপরাধী হিসেবে চিহ্নিত। 16 বছরে যে অপরাধ, আমাদের শ্বেতপত্রে যে অপরাধ, $16 বিলিয়ন প্রতি বছর বিদেশে পাচার করার জন্য যারা অভিযুক্ত হয়েছেন, তাদেরকে যে বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর প্রশ্ন, তাদেরকে জামায়াত ধরে রাখা, তাদেরকে আপনি মানে অলিখিতভাবে এক ধরনের রাষ্ট্রীয় আশ্রয় প্রশ্রয় দিয়ে যে রাখাটা, এটা বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হিসেবে কাজ করবে। এই বার্তাটা ভারতীয় পররাষ্ট্র সচিবকে আগামীকাল চোখে চোখ রেখে বলা দরকার। দিন শেষে আমরা আপনাদের সাথে সৎ প্রতিবেশী সুলভ আমরা সম্পর্ক চাই, সেটা নির্ভর করবে ভারতের আচরণের উপরে। দেখেন, মানে সাইফুল ভাই, শুভ ভাই দুজনেই যেটা বললেন, আমিও তো বললাম, সবার দেশবাসীর এখন কথা এইটাই। এখন এই যে ভারতের পররাষ্ট্র সচিব আসছেন, ভদ্রলোকের নাম হইল বিক্রম মিস্ত্রি। তো বাংলা ভাষায় বাগধারায় একটা মিস্ত্রির ছুরি বলে একটা কথা আছে। মিস্ত্রির ছুরি আছে না, যে মুখে মধু অন্তরে বিষ। এখন ইন্ডিয়ার তার অতীত ভূমিকা হচ্ছে এই মিস্ত্রির ছুরির মতো। তাই মিস্ত্রিবাবু যে আসছেন,
তিনি যেন ওই রকম মিষ্টির ছুরি নিয়ে না আসেন, বা সুজাতা সিংয়ের মতো ওই রকম বাংলাদেশকে ভিন্ন পথে নেবার কোনো উদ্দেশ্য নিয়ে না আসেন। তাদেরকে বুঝতে হবে সেই বাংলাদেশ নেই। এখন আসলে তাদেরকে সাম্য এবং আত্মমর্যাদার ভিত্তিতে, সমতার ভিত্তিতে যদি সম্পর্ক উন্নয়ন করতে চায়, এবং সেটা চাওয়া তাদের জন্য সঙ্গত হবে, এবং সেই সম্পর্কটা যেন মানুষে মানুষের সম্পর্ক হয়। বাংলাদেশে কেন ইন্ডিয়া বিরোধিতা, এই মানসিকতাটা গত 16 বছরে কেন বাড়লো, সেটি ইন্ডিয়াকে রিয়েলাইজ করতে হবে যে বাংলাদেশে তাদের একটা বৃত্তকে রাখতে গিয়ে সমগ্র দেশের সাধারণ দেশবাসীকে ইন্ডিয়া বিরোধী মনোভাব তারা তৈরি করেছে নিজেরা। এটা ইন্ডিয়া সৃষ্ট এই ক্রাইসিস বাংলাদেশে। ঠিক একইভাবে ইন্ডিয়া তো তারা উগ্র হিন্দুবাদীদেরকে খেপিয়ে দিচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে তাদের ভোটের অঙ্ক হিসেবে মাথায় রেখে। সুতরাং একটা প্রতিবেশী দেশের মধ্যে যদি, বাংলাদেশেও নিশ্চয়ই কিছু উগ্রবাদী লোক আছে, ইন্ডিয়ায় তো আছেই দেখতে পাচ্ছি, দুই দেশের উগ্রবাদী লোকদেরকে যদি তারা এইভাবে খেপিয়ে তোলে, একই সঙ্গে বাংলাদেশকে তারা এমন অবস্থা করে যে ইন্ডিয়া বিরোধী মনোভাব আরও চাঙ্গা হইতে থাকে, আর ইন্ডিয়ার উগ্রবাদী হিন্দুদেরকে যদি আবার উস্কে দেয়, তাহলে যেই সমস্যাটা হবে যে মানুষে মানুষে যে সম্প্রীতি বহু বছর ধরে ইন্ডিয়ার সঙ্গে আমাদের ছিল, এদিকে কলকাতার সঙ্গে ছিল, এদিকে 7 সিস্টার্সের বিশেষ করে ত্রিপুরা, এটা তো আমাদের একদম কাছের প্রতিবেশী, আপনজনের মতো যেটা ছিল, সেটা নষ্ট হবে। এবং এই যে প্রতিবেশীদের সঙ্গে মানুষে মানুষের সম্পর্ক, আত্মীয়তা, আসা যাওয়া, এগুলো ব্যাহত হলে তার ফলাফল কোনো দেশের জন্য ভালো হয় না। এবং ইন্ডিয়াকে এটাও বুঝতে হবে, তারা এই দাদাগিরি ফলাতে গিয়ে প্রতিবেশী কোনো একটা দেশের সঙ্গে তাদের সুসম্পর্ক নেই। ভুটানের মতো নির্বিবাদী একটা শান্তিপ্রিয় দেশ, যারা ইন্ডিয়াই তাদেরকে লালন পালন করতো, সে ভুটানও এখন ইন্ডিয়াকে আগের মতো পছন্দ করে না। তাদের বাজেট করে দিত ইন্ডিয়া, সেই ভুটান এখন নেই। নেপালের মতো একটা হিন্দু রাষ্ট্র, যারা ইন্ডিয়ার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল, সেই নেপাল ওদের এখন দুই আনা দিয়ে পড়ছে না। এটা হলো বাস্তবতা। মালদ্বীপের মতো একটা ছোট দেশ, তারাও রিপার্কেশন এমন ভাবে করলো যে ওইখানে চায়নাপন্থী একজন রাষ্ট্র ক্ষমতায় চলে আসে। এখন শ্রীলঙ্কা তাই, শুধু ইন্ডিয়া চায়টা কি? বড় প্রশ্ন হচ্ছে যে আমার দেশের যে নাগরিক, আপনি তো এটা কি রাজনৈতিক দলের ব্যর্থতা বলবেন, নাকি এই জায়গায় তাদের তৎপরতার অভাবকে দেখছেন? সেটা হচ্ছে যে এখনো হিন্দু সম্প্রদায়ের মানুষকে ওইভাবে আস্থায় আনা যায় নাই। এটা কি একেবারেই অস্বীকার করার কোনো সুযোগ আছে? না, এইটা ডেফিনেটলি অস্বীকার করার সুযোগ নাই। বাংলাদেশের হিন্দুদের প্রতি যেই ধরনের যে রিপ্রেসিভ আচরণ করা হয় অনেক সময়, সেটা রাজনৈতিক না। রাজনৈতিক এজেন্ডা থাকে হয়তো, কিন্তু সাধারণত এই দেশে বিভিন্ন প্রভাবশালী দলের প্রভাবশালী নেতারা হিন্দুদের জমি দখল করবার জন্য তাদেরকে সাপ্রেস করে অনেক সময়। আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী ফরিদপুরে শেখ হাসিনার বেআই ছিলেন ইঞ্জিনিয়ার মোশাররফ, হিন্দুদের বাড়ি জমি দখল করেছেন। এটা আওয়ামী লীগের এমপি, আপনার ঠাকুরগাঁয়ের আওয়ামী লীগের এমপি, এরকম অসংখ্য জায়গার অভিযোগ। এই অভিযোগ আওয়ামী লীগ, বিএনপি সব বড় বড় দলের প্রভাবশালীদের বিরুদ্ধেই থাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই সময় একটা সাধারণ ইকুয়েশন এইরকম থাকে যে বাংলাদেশে যে সংখ্যালঘু যে সম্প্রদায়, তাদেরকে ডাবল প্রোটেকশন দিতে হয়, তাদেরকে আস্থায় আনার জন্য আরো বেশি যত্ন করতে হয়। সেই জায়গাটাই কি অভাব আছে? আমি একটু শুভ ভাই আপনার কাছ থেকে শুনি। একটা হচ্ছে যে আপনি যখন ঘৃণার বাজার ছড়াবেন, সেখানে ভালোবাসার ফুল ফোটানো একটু কঠিন। এর জন্য মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে। তবলিগের ভাষায় যদি বলি, মেহনত করতে হবে। সেই মেহনতের রাজনৈতিক দলগুলোকে করতে হবে, এটা তো করতেই হবে, অভাব তো আছেই। আরেকটা জিনিস সংকট হচ্ছে যে আমি খুব আতঙ্কিত যে ধরেন আওয়ামী লীগের বড় নেতারা পালিয়ে গেছে, পাচার করছে, তাদের টাকা আছে, তারা বাইরে আছে, কিন্তু আওয়ামী লীগের যে সমস্ত লোক সাধারণ সমর্থক আছে, যাদের পালিয়ে যাবার কোনো সুযোগ নাই, আওয়ামী লীগ তো তাদের রাজনীতিকে ডিফিকাল্ট করে দিচ্ছে, তাদের বসবাসকে, তাদের জীবনকে হুমকির মুখে ফেলে দিচ্ছে। মানে এই যে ইন্ডিয়াতে বসে আপনি কনস্পিরেসি করতেছেন, এই চাপটা তো এই সাধারণ নাগরিকদের উপর আসছে। সুতরাং আওয়ামী লীগেরও একটা দায়িত্ব আছে। ওই যে যারা বাইরে গেছে, বহু টাকা আছে, বছরের পর বছর থাকতে পারবে, তারা যে তাদের সাধারণ কর্মীদের জীবনকে এরকম একটা জাতীয় ঐক্যের বিপরীতে দাঁড় করিয়ে দিচ্ছেন, সেটাও কিন্তু একটা চাপ। সুতরাং রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগেরও অনেক দায়িত্ব আছে। আমি মনে করি যে এটা বারবার তাদের চিন্তা করা উচিত যে তারা বাইরে বসে যা করছে তার ফলে তার রাজনীতি, এবং আমি তো মনে করি যে এই যে জাতীয় ঐক্য হয়েছে, যে নতুন ন্যারেটিভ তৈরি হয়েছে, এই ন্যারেটিভের মধ্যে আওয়ামী লীগের রাজনীতি তো ক্ষয়িষ্ণু হয়ে যাবে।
তার অবস্থা তো কি হবে এটা বলা মুশকিল। সে যদি কোনো রিভাইভ না করে, ইন্টেলেকচুয়ালি রিভাইভ না করে, কারণ রাজনৈতিক দল, যে কোনো রাজনৈতিক দল শূন্য হয়ে যাওয়া তো একটা ক্ষতিকর জায়গা, ভ্যাকুয়াম তো একটা ভয়ঙ্কর জায়গা। তো এইটা একটা বড় ব্যাপার। আরেকটা হচ্ছে যে আমাদের এখানে এই গত 16 বছরে এই ন্যারেটিভ তো তৈরি হয়েছিল যে আমাদের হিন্দু সম্প্রদায়ের একটা বড় অংশ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিল, এবং যেমন ধরুন গত কয়েকদিন আগে দেখা গেল যে এক বিশ্ববিদ্যালয়ের ভিসিকে দেখা গেল যে উনি ওভারটাইম ছিলেন এবং উনি এই আওয়ামী লীগের সমস্ত অপকর্মের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল, ঠিক আছে। ফলে হয়তো ধর্মে উনি হিন্দু, কিন্তু উনি মানুষ ক্ষুব্ধ হয়ে আছে তার আওয়ামী লীগ আচরণের কারণে। এগুলো একটা জায়গা আছে, কিন্তু আমি মনে করি যে ওইটাই হচ্ছে উস্কানির জায়গা। ভারতও ওই জায়গাটাকেই টার্গেট করার চেষ্টা করছে যে কোনোভাবে সাধারণ আমাদের হিন্দু সম্প্রদায়ের বন্ধুদেরকে বিপদাপন্ন করে দেবার কার্ডটা তারা খেলতে পারলে তাদের জন্য লাভ। এই জায়গায় আমাদের রাজনৈতিক দলগুলোর বিরাট দায়িত্ব আছে, এ বিষয়ে তো কোনো সন্দেহ নাই। কারণ মনে রাখতে হবে যে অন্তর্বর্তী সরকারের কিন্তু কোনো নেটওয়ার্কিং নাই। আচ্ছা, রাজনীতি তার নেটওয়ার্ক। আজকের এই একটা খবর হচ্ছে যে অবৈধ নাগরিক যারা বাংলাদেশে আছে, বিশেষ করে ভারতের নাগরিকদের ইন্ডিকেশন করা হয়েছে। না, এটা একটা সরকারের ভালো সিদ্ধান্ত, কারণ এই কথাটা তো বাজারে প্রচলিত আছে যে বহু ইন্ডিয়ানকে প্রচলিত আছে। আসিফ নজরুলের একটা উক্তি দিয়ে তারা সেটা সামনে নিয়ে আসে, যে তিনি নাকি বলেছিলেন, আমি শুনি নেই, তিনি নাকি বলেছিলেন 26 লক্ষ ভারতীয় হিন্দু। এটা ভালো, সরকারের স্টেপটা নেওয়ার পরে আমরা একটা পাবো, কি বলে যে হিসাব তো পাবো যে কতজন আসলো। 26,000 হোক আর 26 জন হোক, অবৈধ যদি একজনও থাকে সেটা আইডেন্টিফাই হোক, ব্যবস্থা করা। আবার উল্টা দিকে একটা আছে যে লোকগুলো এখানে আছে তার এখানে একটা প্রয়োজন আছে, মানে তার একটা কর্মবাজার আছে। তো সেই লোকগুলোকে যদি আমরা আইডেন্টিফাই করি, আমি তো বলতেছি যে এটার মধ্যে আমাদের সুযোগও আছে, আমরা যদি যোগ্য হয়ে ওই জায়গাগুলো দখল করতে পারি তাতে এই লোকের আসার দরকার থাকে না। তো সুতরাং এখানেও একটা ভ্যাকুয়াম আছে। এই জন্য আমাদের জাতীয় সক্ষমতা তৈরির একটা বিরাট সুযোগ এসছে। আমরা হেলায় হারিয়েছি, আমাদের এনার্জি সেক্টরে সক্ষমতা হেলায় হারিয়েছি, প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে হেলায় হারিয়েছি। আমি মনে করি যে এই রাজনৈতিক দ্বন্দ্ব আমাদেরকে একটা নতুন সম্ভাবনাও এনে দিয়েছে, যে আমরা নিজের দেশ নিজে তৈরি করব, নিজে মেধা খাটাবো, নিজে পরিশ্রম করব, লুটতরাজ নিজে কম করব। আমরা শেখ হাসিনাকে গালি দিব, কিন্তু সেই সঙ্গে সঙ্গে আঙুলটা আমার দিকেও তাকাতে হয় যে আমি যখন ক্ষমতায় আসি আমার নামে যেন চাঁদাবাজি নয়। আমরা কিন্তু এগুলো শুনছি, আমরা বিভিন্ন জায়গায় যারা এইসব বড় বড় কথা বলছেন, রাজনীতির লোক, ছাত্ররা, সংস্কৃতির লোক, তাদের ব্যাপারে কিন্তু আমাদের কাছে অবজেকশন আসতেছে। আমরা শুনছি যে এখানে চাঁদা চাচ্ছে, এখানে এই করছে, এখানে ওই হচ্ছে। চাঁদাবাজির স্ট্রাকচার কিন্তু এখানে এখনো বহাল। হ্যাঁ, এবং চাঁদাবাজি, যে আপনি তারেক রহমানের বক্তব্য যদি গত 7 দিনে ভালো করে খেয়াল করে দেখেন, উনার যে উৎকণ্ঠা আমি দেখি, সেই উৎকণ্ঠা মানে কি? উৎকণ্ঠা মানে ঘটনা ঘটতেছে তো, নাহলে উনি এত উৎকণ্ঠিত কেন? উনি কেন বারবার তার কর্মীদেরকে বলতেছেন যে সতর্ক থাকেন, মানুষের হৃদয় জয় করতে হবে, ভোটে আপনি ক্ষমতায় যান নাই ভাই, এখনো বহু কিছু আছে, তার মানে ঘটনা ঘটতেছে। তো এই যে যারা ঘটাইতেছে, দলের দায়িত্ব হচ্ছে তাদেরকে ভারতের হাইকমিশন বরাবর মিছিল করে আপনি খুবই ভালো বার্তা দিয়েছেন। ওই কি বলে যে ময়মনসিংহের একটা গ্রামে আবার কর্মীকে দেন যে ভাই ওই হিন্দুর জমিটা দখল করো না, ভাই আওয়ামী লীগের জমিটা দখল করো না, ভাই ওই চাঁদাবাজিটা দখল করো না। এখনো সময় আছে। এখন একটা সমস্যা হয়ে গেছে কি, যেহেতু স্থানীয় সরকার নাই, ধরেন একজন উপজেলা চেয়ারম্যান থাকলে সে কন্ট্রোল করতে পারত, এখন আসলে কেউ কাউরে কন্ট্রোল করতে পারতেছে না। 4 দল, উনি এসে ডিসি সাহেবকে বলতেছে যে আমার কমিটিতে আমাকে নেন, উনি চলে যাওয়ার পর আরেকজন ঢুকে এসে বলতেছে যে উনি তো বিদেশে ছিল 5 বছর, উনি তো বিএনপির কেউ না, বা উনি তো জামাতের কেউ না, আমার লোকরা নেন। এই একটা প্রবলেম হয়ে গেছে। তো এই জায়গাটাও মানুষের অন্তরকেও কিন্তু জয় করতে হবে। মানুষের অন্তর জয় না করে ভারত বিরোধিতা করে আবার লাভ হবে না। আচ্ছা, 1 মিনিট 2 মিনিট সময়, 1.5 মিনিট সময় আছে ভাই। কয়েকটা প্রশ্ন। প্রথম আপনি বলছিলেন যে আমাদের রাজনৈতিক দলগুলোর কিছুটা ফেলিওর আছে, আপনি যেটা বলছিলেন এটা আমি অস্বীকার করব না। আমাদের এখানে জাতিগত সংখ্যালঘু বা ধর্মীয় সংখ্যালঘুদের তাদের ব্যাপারে যে মনোযোগ, তাদের ব্যাপারে যে দায়িত্বশীলতার প্রশ্ন, সেদিক থেকে আমি মনে করি তো ঘাটতি তো আছে। সংবিধানেই তো আপনি এক ধরনের বৈষম্যের জায়গা তো তৈরি হয়ে আছে। আমি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে নানা সীমাবদ্ধতার পরও যে সংবিধান, আপনি তারপরও তো সংবিধানের সেখানে বড় ধরনের বৈষম্যের জায়গা আছে না। একটা অংশকে তো আপনি সাংবিধানিকভাবে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে আপনি কিন্তু তৈরি করে দিয়েছেন। উৎসটা কিন্তু যদি খোঁজেন এরকম অনেকগুলো বড় দাগের উৎস আছে। উৎস বলে হাত দেওয়া দরকার। যখন আপনি বৈষম্যের কথা বলছেন, তার মানে এমন গণতন্ত্র রাষ্ট্র দরকার, রাষ্ট্র কোনো ধর্মবিশ্বাস কোনো কারণের জন্য বা কোনো রাজনৈতিক বিশ্বাস যার কোনো নাগরিককে সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার কোনো ধরনের বৈষম্য করবে না। সুতরাং আমি মনে করি যে সেদিক থেকে আর আমাদের যে সম্প্রদায় যারা আছেন,
আমাদের হিন্দু সম্প্রদায়কে দুর্ভাগ্যজনকভাবে ভারত তাদেরকে বাংলাদেশি হতে দিতে চায় না। Right. তাদের মতাদর্শিক সাংস্কৃতিক বাতাবরণের মধ্যে রেখে দিচ্ছে, তাদেরকে তারা বাংলাদেশি হবেন। তাদের Right, প্রতি যেটা right. আপনি বলছিলেন ডাবল প্রোটেকশন, ডাবল দায়িত্বশীলতা দরকার। সেই রাজনৈতিক দলগুলো Right. নতুন পরিবর্তনের Right. সেই সহযাত্রী হবে, সে দায়িত্বশীল অনেক আচরণ ধন্যবাদ, করবে। অনেক ধন্যবাদ। আমাদের হাতে সময় শেষ। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা এই আলোচনা যারা শুনছিলেন, বিবেচনা আপনাদের হাতে। সবাইকে শুভরাত্রি।